নমস্কার দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং আগামী 4 জুন লোকসভার ভোট গণনা হবে এবং এই সময়টুকুর মধ্যে নানা ধরনের রাজনৈতিক বিশ্লেষণ চলছে, চুলচের আলোচনা চলছে, হিসাব নিকাশ চলছে, প্রত্যেকটি রাজনৈতিক দল কে কোন আসনে জিতবেন। তো আজকে সবচেয়ে এর মধ্যে দেখা যাচ্ছে এই আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়ে উঠেছে সেটা হলো সংখ্যালঘু ভোট এবার রাজ্যে বা আমাদের বরাকের 2 আসনে কোন দিকে গেছে। এই অনেকগুলো প্রশ্ন এখন উঠে আসছে এবং যত দিন কাছিয়ে আসবে ততই এগুলো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে। তো আজকে আমি আলোচনায় যাকে দেখেছি তিনি সিনিয়র সাংবাদিক, আপনারা চেনেন, তিনি ঈশান বাংলাতে অনেকবার এসেছেন, আব্দুল শুক্কুর বড়ভূইয়া, সিনিয়র জার্নালিস্ট। দীর্ঘদিন থেকে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত রয়েছেন, 4 দশক থেকে, এবং বরাক উপত্যকার রাজনীতিকে তিনি অত্যন্ত কাছ থেকে দেখে আসছেন গত কয়েক দশক থেকে। তো আব্দুল শুক্কুর বড়ভূইয়া এখানে এসেছেন আমাদের স্টুডিওতে এবং তার কাছে আমি মূলত জানতে চাইব যে এই শিলচর, করিমগঞ্জ আসন এবং সারা আসামের প্রেক্ষিতে সংখ্যালঘু ভোটটা কোন দিকে গেছে। কারণ এআইইউডিএফ এবং কংগ্রেসের যদি ভোট ভাগাভাগি হয় তাহলে 2021 সালের বিধানসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল বা এর আগে সেটা পুনরাবৃত্তি ঘটতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমরা তার কাছে জানতে চাই। আচ্ছা, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। প্রথমে শুক্কুরদা, আমি আপনাকে যে প্রশ্নটা করব, যে আমি আলোচনাটা প্রথমে শিলচর কেন্দ্র থেকে শুরু করছি, তারপর করিমগঞ্জে যাব, তারপর একটু ধুবড়ি ধরবো, কারণ ধুবড়িটা একটা গুরুত্বপূর্ণ আসন। কারণ এখানে বদরুদ্দিন আজমলের সঙ্গে রকিবুল হোসেনের একটা লড়াই চলছে এবং সারা রাজ্যের দৃষ্টি। তো শিলচর আসনে যে সংখ্যালঘু যে ভোটটা, যেটা আমাদের কাছে যেটা খবর, সেটা 80% বা এর বেশি কংগ্রেসের দিকে গেছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি ভাবছেন যে আমরা ধারণাটা করছি এটা কি সত্য নাকি অন্য কিছু? এটা তো আপনাদের চিন্তা ভাবনার ফসল যে 80% ভোট কংগ্রেসের পক্ষে যাবে। এটা অনেক হিন্দু মানুষের ধারণা বিজেপির বিরুদ্ধে মুসলিমরা 80% ভোট কংগ্রেসকেই দিবে, কিন্তু প্রার্থীর গ্রহণযোগ্যতা জনগণের কাছে কতটুকু আছে সেটা অত বিবেচ্য বিষয়। প্রার্থী ছিলেন 5-6 জন, এদের মধ্যে থেকে যাকে এনে দল খাড়া করেছে ওদের সামনে রেখে গত 29 নভেম্বর তারিখে গোবিন্দপুর মৌলানা আহমদ সৈয়দের এখানে ক্যান্ডিডেট হিমসেলফ, দলের প্রেসিডেন্ট, আরও 2 জন অবজারভার কাছাড় এবং করিমগঞ্জের সঙ্গে ছিলেন সাংসদ গৌরব গগৈ। আমি বলেছিলাম শক্তিশালী ভালো ভাবমূর্তি সম্পন্ন কোনো লোককে যদি এখানে দেওয়া হয় তাহলে 1.5 লক্ষ হিন্দু ভোট যদি উনি পান তাহলে 3.5 লক্ষ মুসলিম ভোট পাবেন প্রাথমিক পর্যায়ে। তখন ভোট হবে 5 লক্ষ। যদি দেখা যায় তখন খেলা খুব জোরদার খেলা চলছে, তাহলে ভোট বাড়িয়ে যে সিটে জিতারও সম্ভাবনা ছিল। কিন্তু কংগ্রেস যে হারে যে পর্যায়ে ভোট খেলেছে এটা রুটিন ওয়ার্ক করেছে বলে অনেকেই মনে করেন। কারণ বেশ কয়েক শত সেন্টার থাকা সত্ত্বেও ভোট কেন্দ্রে অনেক কেন্দ্রে ওরা এজেন্ট পর্যন্ত দিতে পারেনি। তারাও এটা দায়সারা গোছের নির্বাচন করেছে বলে অনেকেই মনে করে, যার রেজাল্ট শিলচর থেকেই শুরু হবে, ভোট গণনা শুরু হলে। না, আপনি যেটা বলছেন সেটা বলছেন কংগ্রেস দলের বা সাংগঠনিক দুর্বলতার কথা তুলে ধরছেন, কিন্তু এখানে সংখ্যালঘু মানুষ স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসকে ভোট দিয়েছেন। না, স্বতঃস্ফূর্ত ছাড়া এখানে জোর করে তো ভোট হয় না। ভোটটাই তো অনুরোধ লাগে, আমাকে দিন, এরকম কিছুই দরকার হয়নি। নিরামিষ। যেই দিন এই সিটটা তপশিলি সংরক্ষণ হয়ে পড়ে সেই দিন থেকে এটা আমিষ সিটটা একটা নিরামিষ হয়ে গেছে, যেটা আগে ছিল করিমগঞ্জে, যেটা হয়তো শিলচর। এখানে কোনো উত্তেজনা ছিল না, বিজেপিরও যে তেমন ছিল এটাও না। কিন্তু তাদেরটা সস্তা, হিন্দুকে ভোট দিতে হবে, হিন্দু রাষ্ট্র হতে হবে, সুতরাং এটা হয়েছে। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে মুসলমানদের কাছে যাওয়ার যে যতটা উচিত ছিল ততটা যায়নি। তার মানে আপনি বলতে চাইছেন যে 80% মুসলমান ভোট কংগ্রেসের দিকে যায়নি? না, যাবে না। তো কত শতাংশ হতে পারে আপনি ধারণা? শতাংশটা গণনা বলা মুশকিল। বিগত নির্বাচনে ভোট গণনা চলাকালীন সময়ে এখনকার বর্তমানের সাংসদ যিনি রাজদীপ রায় বলেছিলেন আশাতীতভাবে তিনি মুসলিম ভোটটা পেয়েছেন, তার চেয়ে এবার বেশি ভোট পাবে। এবারের নির্বাচনে পরিমল শুক্লবৈদ্য এর চেয়েও বেশি ভোট মুসলিম ভোট পাবেন বলে আমি মনে করি। না, আপনি কিসের উপর ভিত্তি করে কথা? কিসের উপর? ক্যান্ডিডেটকে ভোট দিতে হবে, লোকটা তো লোকসভায় যাবে। সেই লোকসভায় যাওয়ার লোকটা কত বড় রাজনৈতিক, কত বড় সংসদীয় গণতন্ত্র সম্বন্ধে তার কী অভিজ্ঞতা আছে, কয়েকবারের এমএলএ, কয়েকবারের মন্ত্রী, একটা যোগ্যতর ব্যক্তি। আপনি বলছেন যে কিছু মুসলমান ভেবেছেন যে কংগ্রেসের প্রার্থীর চাইতে
তাদের কাছে পরিমল শুক্লবৈদ্য গ্রহণযোগ্য। নিশ্চয় অনেক ভোট পাবে, ভোট গণলে পরে দেখবেন কংগ্রেস কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন দলাইতে। জেলা কংগ্রেসের অনেক বড় বড় নেতা আছেন, নাম বলার প্রয়োজন নেই, সবই নিষ্ক্রিয় ছিলেন, কেউই মাঠে নামেননি। শিলচরের বড় বড় নেতা যারা, কেউই এই নির্বাচনে দায়িত্ব নিয়ে মাঠে নামেননি। আচ্ছা, তার তার অর্থ, আচ্ছা আপনার যদি এই হিসাবটা সত্য হয়, তো আপনি কি ভাবছেন যে হিন্দু ভোটের কত শতাংশ বিজেপি পেতে পারে আপনার ধারণা? শোনেন, টোটাল ভোট 13,51,494। দেখা গেছে ভোট পড়েছে 10,67,681। এদের মধ্যে হিন্দু ভোট 6,93,993। প্রায় 7 লাখের কাছাকাছি। হ্যাঁ, বিপরীতে মুসলিম ভোট 3,73,688। দ্বিগুণের চেয়েও হিন্দু ভোট কাস্ট হয়েছে বেশি, দ্বিগুণের চেয়েও বেশি ভোট কাস্ট হয়েছে। সেখানে একটি কথারে বারবার ঘুরিয়ে বলে একজন কংগ্রেস ক্যান্ডিডেটকে, যিনি হিন্দু ভোটের 20% পাবেন না, তাকে জেতানোর পরিকল্পনা করা, চিন্তা করা, ভাবনা করা, আলোচনা করা এটা অর্থহীন বলে আমি মনে করি। তার মানে আপনি বলছেন যে শিলচর আসনে কংগ্রেসের জেতার কোনো সম্ভাবনা নেই। আরে যেখানে 6,93,993 হিন্দু ভোট কাস্ট, সেখানে মুসলিম ভোট কাস্ট হয়েছে 3,73,688। সমস্ত ভোট যদি পেয়ে যান, তখন হিন্দু ভোট কত পেতে হবে তাকে? কমপক্ষে 20% বা 25% সমস্ত মুসলিম ভোট যদি কংগ্রেসকে দিয়ে দেন, তা হচ্ছে না। তবুও তো দ্বিগুণ ভোট ইয়ার হাতে আছে, বিজেপির হাতে। সুতরাং জেতার অঙ্কটা কোত্থেকে আসে, ব্যবধানটা কত হতে পারে, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এটা কারোর পক্ষে আমার প্রেম নাই, কারোর প্রতি বিচ্ছেদ নাই। এই যে ব্যবধানটা কত হতে পারে আপনি আশা করছেন? এটা ঐতিহাসিক হবে, অতীতকালের সমস্ত রেকর্ড ভাঙবে। তার মানে আব্দুল শুকুর না, বড়ভুইয়া আমার এটা হাজার হাজার যে মানুষের বক্তব্য। পর্যবেক্ষণ, না এখন আপনাকে আমরা সামনে পেয়েছি, আপনার কথাই বলবো, আপনার পর্যবেক্ষণে বলছে বিজেপি শিলচর আসনে রেকর্ড ভোট করবে। ঐতিহাসিক, ঐতিহাসিক হিস্টোরিক্যাল, যেটা পূর্বে হয় না, ইউনিক হবে। আচ্ছা, এই যে ঐতিহাসিক ব্যবধান যে বিজেপি পেতে যাচ্ছে, এটার জন্য কি কংগ্রেস দায়ী? কংগ্রেস নিজে দায়ী? কংগ্রেস দায়ী, তাদের জিতেন্দ্র সিং দায়ী, স্টেট কংগ্রেস দায়ী। যারা এখানে অবজারভেশনে ছিল, শিলচরে ছিলেন আনোয়ার বলে একজন, আর করিমগঞ্জে ছিলেন স্বপন মণ্ডল, কিচ্ছুই জানে না এই জমি সম্বন্ধে, জনবিন্যাস সম্বন্ধে জানে না, ভৌগোলিক অবস্থান সম্বন্ধে জানে না, ভাষা সম্বন্ধে জানে না, সাহিত্য সম্বন্ধে জানে না, সংস্কৃতি সম্বন্ধে জানে না, কিচ্ছুই জানে না। সুতরাং এদের অবজারভেশনের মাধ্যমে প্রার্থী দাঁড় করানো হয়েছে। দর্শন হিমন্তবাবু বলে থাকেন, সব দলে আমার লোক আছে, জানি না কে কোন দলের লোক, কীভাবে কোনভাবে মনোনীত হয়েছেন, কী খেলা খেলেছেন, আমার ধারণা নেই। আচ্ছা দর্শকরা, আমরা একটু এবার শিলচর নিয়ে একটা আলোচনা করলাম। তো শিলচর সম্পর্কে আব্দুল শুকুর বড়ভুইয়ার যে পর্যবেক্ষণ, সেটা হলো এখানে বিজেপি রেকর্ড ভোটে জয়ী হবে, আর বিজেপির জয়ের পিছনে দায়ী মূলত কংগ্রেস এবং কংগ্রেস দলের যে সংগঠন এবং তার যে পর্যবেক্ষকরা। এটাই তো বলতে চাইছেন আপনি? ঠিক তো, 3,73,688 ভোট কাস্ট হয়েছে, সমস্ত ভোট কংগ্রেসকে দিয়ে দিন, হিন্দু কত ভোট পাবেন এটাই তো বিচার। হিন্দু তো পেতেই হবে না? পেতেই হবে। আমার সমস্ত ভোট, মনে করো আমি ভোট দিতে যাই নাই, আমারটাও ধরে দিয়ে দেন। তো শিলচরের একটা চিত্র তার কাছ থেকে আমরা পরিষ্কার হলাম। এবার আমি যাচ্ছি করিমগঞ্জের দিকে। আচ্ছা, করিমগঞ্জে যেটা হয়েছে, যে করিমগঞ্জেও মুসলমান ভোটের একটা বেশিরভাগ অংশটাই গেছে, বিশাল বড় অংশ কংগ্রেস, হাইলাকান্দিতে বিশেষ করে, এবং করিমগঞ্জ বড় অংশ গেছে। এবং ইউডিএফ প্রার্থী যিনি ছিলেন, তিনি প্রথমে দাবি করেছিলেন তিনি জিতবেন, কিন্তু এখন দেখলাম তিনি স্টেটমেন্ট দিচ্ছেন যে তিনি খুব বুদ্ধি খরচ করছেন। মাত্র কয়েকদিন আগে তিনি নিজেই জানিয়েছেন যে আমি জনৈক উকিলের বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির কেস করব। সেই সময় তিনি হাফিজ সাহেব জিতবেন এটা বলেননি। আসলে এটার উপনির্বাচন এসেছে, হয়তো তিনি কংগ্রেসের টিকিট। আপনার এই বিষয়টা আমি একটু পরে আসছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা মজার বিষয়। তো করিমগঞ্জে হাইলাকান্দিতে দেখা গেছে যে মুসলমান ভোটটা একচেটিয়া হবে কংগ্রেসের দিকে গেছে। ওই যে 3 জন এমএলএ ছিলেন ইউডিএফ। তারপরেও এখানে কিন্তু হাইলাকান্দিতে একটা এরকম যে ইউডিএফ এর একটা দুর্গে পতন ঘটবে, এরকম কিন্তু কেউ ভাবেননি। এটা তৈরি করা দুর্ঘটনা, এটা তো আবেগ। হিন্দু রাষ্ট্র হয়েছিল নেপালে 1998 সালে, হোসেন মোহাম্মদ এরশাদ ইসলামী রাষ্ট্র করেছিলেন বাংলাদেশ, ঠিকই টোটাল বাংলাদেশ ছিল পাকিস্তানের আন্ডারে, পূর্ব পাকিস্তানটা, সে ইসলাম দিয়ে ঠিকানো যায়নি। এটা পরে একটা নতুন দেশ হয়েছে, মিথ্যা প্রলোভন দিয়ে মানুষকে বেশি দিন ঠকানো যায় না। এটা হাইলাকান্দিতেও। আচ্ছা, এখন করিমগঞ্জের যে আসনগুলো আছে, বদরপুর, তারপর মানে বদরপুর নেই, এখন তো 4টা আসন। আচ্ছা, বদরপুর আমরা সেই হিসাবে কথা বলতে পারি। আমরা এই বিষয়ে বলি। এখন পাথারকান্দি, রাতাবাড়ি, এই দিকের যে মুসলমান ভোট প্রায় ধরুন আরো কয়েক লক্ষ আছে। তো এই ভোটটা একটা বড় অংশ ইউডিএফ পেয়েছে এমন একটা ধারণা করা হচ্ছে। এটা মুসলমানের দল, এটা তো ইউডিএফটা
পাবে, কিন্তু প্রার্থীর মধ্যে গ্রহণযোগ্যতা যখন মুসলমানদের মাপজোপ করতে পারে কে বেশি ভালো হবে, সেখানে পারুলের গ্রহণযোগ্যতার চেয়ে হাবিব সাহেবের গ্রহণযোগ্যতা বেশি। এটা আমি ধরে নিলাম আপনার এই কথাটা ঠিক, কিন্তু যদি 20% ধরুন 80% ভোট যদি হাফিজ রশিদ সাহেব পেয়ে যান, তাহলে তো তিনি নিশ্চিন্তে জিতছেন, কারণ 2.5 লক্ষ হিন্দু ভোট মুসলমান ভোট বেশি আছে এই আসনে। শোনেন, টোটাল তা কেন আপনি বলছেন না যে হাফিজ রশিদ সাহেব হাবিব জিতবেন? সাহেব জিতবেন না এটা বলি নাই তো এখনো, বা জিতবেন এটাও তো বলছেন না। কিন্তু জিতবেন এটাও তো বলছেন না। বলবো এখানে 8 জন এমএলএ আছে করিমগঞ্জে লোকসভায়, এর মধ্যে তো ওর সঙ্গে একজনও নেই। 2 জন কংগ্রেসই ছিল, 2 জনই প্রভাবশালী, সিদ্দিক আহমদ এবং কমলাক্ষ 2 জন চলে গেছে বিজেপিতে। এদের নিজস্ব ভোট আছে, দলীয় ভোট তো আছেই, এরপরে ওদের সঙ্গে সম্পর্কিত হাজার হাজার মানুষ আছে। এই ভোটটা বিজেপির কংগ্রেসের বিরুদ্ধে ইয়ের পক্ষে যেতে পারে, বিজেপির পক্ষে। বিজেপির কাছে কিছু ট্রাম্প কার্ড আছে, যে ট্রাম্প কার্ডগুলো খুললে না খুললেও মানুষের ভয়ে কিছু ভোট দেবে এবং কিছু খরচ করাও হয়েছে। তো আপনি নিশ্চয়ই জানেন হাবিব সাহেব সম্বন্ধে কটূক্তি করেছিলেন বা একটা ব্যঙ্গ করেছিলেন হিমন্ত, তিনি বারবার খেলেছেন, এবার না হয় 10,000 ভোট বেশি পাবেন, তিনি তো হারবেন এই কথাই বলেছিল। সুতরাং এখানে কমপক্ষে বিজেপি এবং ইউডিএফ মিলে 1.5 লক্ষ মুসলিম ভোট চলে যাবে। আপনি মানে কংগ্রেস থেকে বেড়ে যাবে। কংগ্রেস থেকে না, কংগ্রেসের পাওনা না এই ভোটটা। মুসলমানদের অধিকার আছে কাকে ভোট দেবে কাকে না, এটা কারো কোনো হিন্দুর ভোট বিজেপির প্রাপ্য হক না, আর মুসলিম ভোটটা কংগ্রেসেরও না, এটা ইউডিএফেরও না, তার অধিকার। সেখানে কমপক্ষে 1.5 লক্ষ ভোট যাবে, আমি বলে দিলাম, আজকে বলে দিলাম। তো আপনি তাও তো হচ্ছে না, 1.5 লক্ষ গেলেও তো হবে, ডিফেন্সটা 10-15 হাজার থাকতে পারে, যে কোনো দিকে থাকতে পারে। শুনেন না, এরপর সেখানে অন্য একটা খেলা আছে না, 21 জন নির্দল প্রার্থী আছে, এরা ভোট দিয়েছে, এটা কাউন্টের মধ্যে পড়েছে। কত হারে ভোট, 21 জন মানুষে কত ভোট পেতে পারে? 1,000 করে পাবে। হ্যাঁ, 1,000 করে 1,000 কত হাজার হয়? 21,000। এটা কারোর পক্ষে সর্বনাশ, কারোর পক্ষে পৌষ মাস। এটা কারো পক্ষে সর্বনাশ, কারোর পক্ষে পৌষ মাস হবে। এরপরে থাকবে অন্য একটা খেলা, এখানে প্রচুর প্রেসাইডিং অফিসার কর্মী আছে। 1800 সেন্টারে কত কর্মী থাকতে পারে? 1,800 সেন্টারে কত কর্মী থাকতে পারে? গুণ করে দেখুন না। 5,500। না বেশি হবে। 6 জন করে এক একটা সেন্টারে, 6 দিয়ে 18 দিয়ে পূরণ দেন না। 5,18 6,000, 5,18 6,000 কত হয়? 10,800। 10,800 ভোটের মধ্যে যদি সিংহভাগ একদিকে যায় আর সেই দিকে 21,000, সেটার সিংহভাগ যদি একদিকে যায়, ওইটা হতে পারে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এটারে হালকাভাবে তার মানে আপনার সঙ্গে আলোচনা করে এটা বোঝা যাচ্ছে যে আপনি করিমগঞ্জ আসনটিও কংগ্রেসের জন্য 100% নিশ্চিত নন। না, নিশ্চিত কোনো আসনই নয়, শিলচরটা নিশ্চিত, সেখানে লড়াই হয় না, এরা নিয়ম রক্ষার লড়াই হয়েছে, করিমগঞ্জের লড়াই হয়েছে। যে এখন হাবিব সাহেবের তারিফ করতেছে, তারিফটা কেন করছেন? তারিফটা করতেছে লোকসভা বিধানসভাটা একটা খেলা হতে পারে, উত্তর করিমগঞ্জে বা দক্ষিণ করিমগঞ্জে, বদরপুরে। খবর বেরিয়েছে, উনি হয়তো ভাবছেন যে আমি টিকিট পাবো, টিকিট পেলেই যে জিতে যাবেন, আর কমলাক্ষ বিজেপিতে গেলেই যে জিতে যাবেন, সেভাবে হবে না। মানুষের বিবেচনা করে কাটিগড়ে প্রচুর ছেলে রাজনীতি করে একটা কিছু হওয়ার জন্য, আর যিনি গাছেরটাও খাবেন নিচেরটাও খাবেন, এটা হয় না। আজকাল মানুষ এটা মানে না, কথা বুঝতে পেরেছেন? জনগণকে, মুসলমান মানুষ কংগ্রেসকে ভোট দিতে বাধ্য নয়, হিন্দু মানুষ বিজেপিকে ভোট দিতে বাধ্য। তার বিবেক আছে, বিবেক ঘাটিয়ে বিচার বিশ্লেষণ করে ভোট দেবে, কথা বুঝলেন না? তো মানে এই যে পারুল ইউডিএফ এর যিনি লোকসভার প্রার্থী, তিনি যে হঠাৎ হাফিজ রশিদের প্রশংসায় পঞ্চমুখ বলছেন যে রশিদ সাহেব জিতে যান আমি খুশি হব, না? এই কথা তো আগে বলেননি। এই কথা এখন কেন বলছেন? না, এই কথা সেদিন তো উকিল সম্বন্ধে, একজন উকিল একটু খারাপ ব্যাপারে তার সঙ্গে কথা বলেছিল, কেউ একটা মন্তব্য করেছিল, এর পরিপ্রেক্ষিতে এটা তিনি নিজে ফেসবুকে এসে বলেছেন যে আমি 50 কোটি টাকার মানহানির কেস করব। নিশ্চয়ই শুনেছেন। সুতরাং এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, একটা কথার সঙ্গে একটা বক্তব্যের সঙ্গে অন্য বক্তব্যের মিল হচ্ছে না। এটা কি বোঝায়? যে উপনির্বাচন খেলতেও পারেন, তবে তার খেলার অধিকার আছে, কিন্তু এত তাড়াতাড়ি 190 ডিগ্রি ঘুরে যাওয়াটা ঠিক হয়েছে না। এটা কি মানে উনি আশা করছেন যে কংগ্রেসের টিকিট পাবেন? না, কংগ্রেসের টিকিট পেলেই যে জিতে যাবেন তার কোনো গ্যারান্টি নেই। কংগ্রেস মানে জয় নয়। যদি কংগ্রেস পেলে জয় হতো তাহলে ইন্ডিয়া গঠন করার কি মানে আছে? তাহলে অসংখ্য দল নিয়ে এখানে ইন্ডিয়া গঠন করার কি মানে আছে? কংগ্রেস মানেই জয় নাই। আচ্ছা, এবার আমি শুক্রদার কাছে একটা অন্য বিষয়ে যাচ্ছি। আমি জানি যে আপনি সারা আসামের
126টি যে না, বিধানসভা কেন্দ্র 126টি আছে না হলে এগুলো সম্বন্ধে আপনার খুব ধারণা আছে, অত্যন্ত ভালো ধারণা, বিশেষ করে নিম্ন আসামের এবং নগাঁও ডিস্ট্রিক্টের যে আপনার ভালো অতীতে আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনে আপনি বিশ্লেষণ করেছেন এবং আপনাকে আমি রাজ্য প্রচার মাধ্যমেও দেখেছি যে আপনি বিভিন্ন টিভি চ্যানেলে বিশ্লেষণ করছেন। আপনার একটা ধারণা বা একটা পর্যবেক্ষণ আপনার রয়েছে, এখান থেকেও আপনি করতে পারবেন। আচ্ছা, সবার দৃষ্টি এখন ধুবড়ী আসনের দিকে, যে ধুবড়ী আসনে কি ঘটছে। এখানে বদরুদ্দিন আজমল দাঁড়িয়ে আছেন, তার বিরুদ্ধে রকিবুল হোসেন কংগ্রেসের। তো সমানে সমানে একটা লড়াই হচ্ছে এবং এই লড়াইয়ের উপর কংগ্রেসের সংখ্যালঘু জনমানসে আগামীতে কংগ্রেসের প্রভাব থাকবে না ইউডিএফ এর প্রভাব থাকবে, এটা একটা বড় প্রশ্ন। ইউডিএফ দল নিয়েও প্রশ্ন উঠছে। তো গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? শুনেন, কিছু তরল চিন্তাশীল মানুষই ভাবে যে ইউডিএফের জন্য কংগ্রেস ক্ষমতায় আসতে পারছে না। তা মণিপুরে আসছে কেন, ত্রিপুরায় আসছে কেন, মেঘালয়ে আসছে কেন বিজেপি, উত্তরপ্রদেশে আসছে কেন, মধ্যপ্রদেশে আসছে কেন, রাজস্থানে আসছে কেন, বিহারে আসছে কেন? যে এর জন্য যে সেটা হয়, যদি এদের দল না থাকতো তো মুসলমানরা কেউ জিজ্ঞাসা করতো না, এরা বাধ্য হইয়া কংগ্রেসকে ভোট দিত। আমাকে বাধ্য করে নেবে কেন? আমাকে তোমার নীতি এবং আদর্শের মাধ্যমে ভোটটা নিলে ভালো না? এখন রকিবুল হোসেন সেখানে গেছেন, রকিবুল হোসেন রাজনীতিতে সেখানে গেছেন, অনেক কংগ্রেসিরাই বলছেন রকিবুলের চেয়ে ব্যক্তি হিসাবে বদরুদ্দিন ভালো। বদরুদ্দিন ভালো এই হেতু, রকিবুল হোসেন যদি এমপি হয়ে যান, দলের উপরে তার যে কর্তৃত্ব হবে, এতে গিয়া বহু লোকের নাম ছাটাই পড়ে যেতে পারে, ওদের আর রাজনৈতিক ভবিষ্যৎ গ্রহণযোগ্যতা থাকবে না, এটাও আলোচনা চলছে। এক, দুই, অনেক হিন্দু বুদ্ধিজীবীরা ভাবেন বদরুদ্দিনের রকিবুলের চেয়ে মানুষ হিসাবে গ্রহণযোগ্যতা ইয়ের বেশি, সাম্প্রদায়িক কম আজমল। সুতরাং সেই দিকে অভিযোগে যেতে পারে। এবং আমরা খালি যদি এই অঞ্চলটাকে মুসলমান ধরি, এটা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান নয়। এখানে নট লেস দেন 7 লাখ হিন্দু আছে। আউট অফ 27 লাখ কমপক্ষে 7 লক্ষ হিন্দু আছে, এদেরও ভোট আছে, তাদের ভোটেরও ক্রিয়া প্রতিক্রিয়া আছে। সেই ভোটের উপর সেই ভোটটা পড়বে কারো না কারো পক্ষে, না হয় বিপক্ষে, এবং সেই ভোটে একটা সমতা আনার চেষ্টা হতেও পারে। মুখ্যমন্ত্রী নিজেই চাইবেন না রকিবুলের মতো আরেকজন মানুষ এখানে প্রতিপক্ষ হয়ে দাঁড়ান। তার সঙ্গে দুই প্রতিপক্ষ, একদিকে রকিবুল, অন্যদিকে গৌরব গগৈ। গৌরব আজমল তার জন্য ক্ষতির কারণ নয়। আজমল তার জন্য ক্ষতির কারণ নয়। তো মুসলিম কংগ্রেসি বন্ধুরা বলতে পারেন যা আমি বদরুদ্দিনকে ইয়ের পক্ষে বলছি, বিজেপির পক্ষে। আরে কংগ্রেসিরা সবই তো বিজেপিতে যার, এটা কোনো আলোচ্য বিষয় না। আমার বরাক উপত্যকার যত কংগ্রেসি প্রায় সবাই সেখানে আশ্রিত অনাথ আশ্রমে, সেই এতিমখানায় আশ্রয় নিচ্ছে। এটা বদরুদ্দিনের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য নয়। বদরুদ্দিন হারতে পারে, ভোটে হার জিত আছে, কিন্তু শিলচরে বসে, করিমগঞ্জে বসে, সোনাইতে বসে, দলাইতে বসে কে জিতে যাবে কে হারে যাবে 27 লক্ষ ভোটের হিসাব করা বহুত কঠিন। এটা অত সোজা ব্যাপার না, হার্ড খেলা। আচ্ছা, না খেলার তো শক্ত খেলা, কিন্তু অন্যবার যেমন আজমল যেমন তিনি জানতেন ধুবড়িতে তিনি জিতবেন, অন্য জায়গায় মোকাবিলা হওয়া উচিত। এবার তিনি ততটা নিশ্চিত নন। এবং সংখ্যালঘু একটা ভোটের যে মানুষ এবার যে একটা মুখ স্রোত দেখা যাচ্ছে, এটা কংগ্রেসের দিকে, কংগ্রেস নয় ইন্ডিয়া জোটের দিকে, এটা একটা লক্ষ্য করা যায়। সেই হিসাবেও ধুবড়িতে হয়তো তিনি অনেক ভোট পেয়ে যাবেন। ভোট তো পাবেনই, হার জিততে হবে, কিন্তু পুরোটা পাবেন না, কারণ আজমল এটা ব্যক্তিত্ব, এটা প্রতিষ্ঠান। আজমল একটা ছোটখাটো রাজ্যের মুখ্যমন্ত্রী, ছোটখাটো রাজ্যের একটা মুখ্যমন্ত্রী। ও যদি হেরে যান, হারতে পারেন, হেরে গেলে মানুষে বুঝবো কি হারালাম। ওর কাছ থেকে যা পায় লোকে, সেটা কি রকিবুলের কাছ থেকে পেতে পারে? ঠিক আছে, আপনি যে কথাগুলো বলছেন, ধুবড়িদের প্রভাবটা কি পড়তে পারে? ধুবড়ি দেখুন, ধুবড়ি যে গ্রামে এখনো ধুবড়ি এটা একটা বড় শহর নয়, ছোট না। আমি ধুবড়ি ইয়েটা বলছি, আমি সমষ্টিটা বলছি, আসনটা বলছি। আমি সমষ্টি শব্দ ব্যবহার করি না, এটা অসমীয়া শব্দ। কয়েকটি সমষ্টি হলে সমষ্টি হয়। আমি বলছি যে ধুবড়ির যে গ্রামাঞ্চলে এখনো কিন্তু আজমলের একটা বিরাট প্রভাব রয়েছে। প্রভাব আছে, কারণ ওই যে মৌলবাদ, যেটা হিন্দু মৌলবাদী বলুন আর মুসলিম মৌলবাদী বলুন, এটাতে খুব কম খরচে বিনা পুঁজিতে কারবার হয়। এখানে কিছু করতে হয় না। আমি মুসলমান, আমাকে ভোট দিন, আমি হিন্দু, আমাকে ভোট দিন, এইভাবেই হয়। আজমল তো ইসলামের নামে ভোট চেয়েছেন, যে ইসলামকে রক্ষা করতে। তার অভিনয়টা ভালো নয়, এটা রাজনৈতিক নয়। তার যে অভিনয় মাঠে এটা সুন্দর হয় না, এবং তার ক্ষতির জন্য আংশিক দায়ী অন্য লোকও আছে, সেটা আমি বলতে যাচ্ছি না। আচ্ছা,
তার মানে আমরা এতক্ষণ আলোচনার পর যেটা বুঝতে পারলাম যে শিলচর কংগ্রেস কোনো অবস্থায় নয়, না 3,73,688 ভোট টোটাল দিয়ে দিলাম। তা হচ্ছে না, না তাহলে কত ভোট পাবে সেখানে? তা হচ্ছে না, সব ভোট দিয়ে দিলাম, সব আমারটাও দিয়ে দিলাম, তারপরে হচ্ছে না। তারপরেও তো হচ্ছে না, তাহলে কেমনে জিতবে? তারপরে করিমগঞ্জে জেতার সম্ভাবনা, করিমগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই, হাড্ডাহাড্ডি একটা হবে, হাড্ডাহাড্ডি লড়াই কারণ এখানে অনেকটা প্লাস মাইনাস অনেকগুলো আছে। কাজ হয়েছে। অনেক আর বিতর্ক, ধুবড়িতে লড়াইটা কঠিন লড়াই হ্যাঁ। হচ্ছে, ধুবড়িতে লড়াই দৌড়িতে কঠিন লড়াই, করিমগঞ্জে কঠিন লড়াই, সহজ লড়াই কেবল ইয়েতে নোয়াগাঁও। নগাঁওয়ের পরিস্থিতিটা কি বলুন? নোয়াগাঁওতে ডুবরি মানে ইউডিএফের প্রার্থীটা খুব বেশি ভোট পায় না বলে শুনেছি, এবং বিজেপি যাকে দিয়েছে সে একটা বিতর্কিত লোক বলে অনেক বুদ্ধিজীবীরা, সব সম্প্রদায়ের বুদ্ধিজীবীরা তাকে হিন্দু বুদ্ধিজীবীরা তেমন ভোট দেয়নি। একটা জ্ঞানীগুণী ভদ্রলোক হিসাবে ইহার একটা গ্রহণযোগ্যতা প্রদ্যুৎ বরদলৈ একটা সম্ভাবনা মানে আছে। আপনার কথা বোঝাচ্ছে নগাঁও আসনটা পেতে পারে, আমার হিসাবে নগাঁও আসনটা কংগ্রেসই পেতে পারে এবং সেটাই হইতে পারে একমাত্র, হবে বলছি না, হতেও পারে। গুয়াহাটিতেও হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে, মীরা ভট্টাচার্য ভালো ক্যান্ডিডেট। হ্যাঁ, না জোহাটও জোড়হাটে গৌরব গগৈ কতটা কি করতে পারবেন জানি, এখানে প্রচুর হিন্দিভাষী লোক আছে, জানি না কি করতে পারবেন না পারবেন। হিন্দিভাষী, আর এখানে বাঙালি হিন্দু প্রচুর আছে, এই ভোটটা বিজেপির দিকেই যাবে। এখানে আপনি যদি আপনি হয়তো সুকুরদা জানেন ভালো করে যে ডিব্রুগড় আসন, তারপর ঝুড়াট আসন, তেজপুর আসন, এগুলো আসনে বাঙালি হিন্দু ভোট কিন্তু সাংঘাতিক বেশি আছে। ডিব্রুগড়ে প্রায় 4 লক্ষ, মানে আমাদের এখান থেকে বেশি। এরা পরিচয় দিতে চায় না, আছে কিন্তু আছে, আপনি বুঝবেন না। বুঝি, আমি বুঝি। গুয়াহাটি লোকসভা আসনে প্রায় 3 লক্ষ বাঙালি হিন্দু ভোট আছে, প্রায় 3 লক্ষ আছে, মানে পার্সেন্টেজও ভালো ভোট আছে। হ্যাঁ, পার্সেন্টেজ ভালো ভোট। এটা ইচ্ছা করলে কোনো প্রার্থীকে হারাতে পারে, জিতাতে পারে, কিন্তু ওই ভোটটা, জোরহাটের এই ভোটটা কংগ্রেস কতটুকু পাবে এটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। এখানে জোরহাটে তো যদি জোরহাটে হিন্দিভাষী বা হিন্দিভাষী আর বাংলাভাষীরা মিলে একসঙ্গে ভোট দেয় আপনার সামনে, হিন্দিভাষীদের প্রাধান্য আছে, একই সঙ্গে দেয়, হিন্দিভাষী সঙ্গে ভোট দেয়, মানে একই ট্রেন্ডে। সেই হিসাবে কিন্তু গৌরবগৈও খুব একটা সহজ নয়, গৌরবগৈ সহজ নয়, এর চেয়ে ইজি পজিশনে আছেন প্রদ্যুৎ বরদলৈ, সবচেয়ে ইজি। মীরা ভট্টাচার্য ভালো পজিশনে, হারতে পারেন, কিন্তু একটা সম্মানজনক ভোট উনি পাবেন, ভালো ক্যান্ডিডেট, এবং এখানে প্রচুর মুসলিম ভোট আছে, তার কয়েকটি সমষ্টি ইনক্লুডেড হয়েছে, যেগুলোতে ভালো ভোট পাবেন। এবং উচ্চবর্ণের হিন্দু সমাজের, বাঙালি হিন্দুকে পাবেন জানি না, মানে অসমীয়া সমাজের একটা ভালো ভোট পাবেন। এটা ভদ্র মহিলা, শিক্ষিত, ভালো মার্জিত কথাবার্তা, উন্নত কথাবার্তা, চিন্তাধারা, উনিও অনেক আসনে অনেক ভোট সেন্টারে দিতে পারেন নাই। তার মানে কংগ্রেসের দেখা যাচ্ছে, যদি মানে আপনার কথা মতো এটা বুঝতে হবে, একমাত্র শিওর সিট বলতে এটা বোঝা যাচ্ছে সেটা হলো নগাঁও। বাকিটাতে লড়াই আছে, জিততে পারে, একমাত্র নগাঁও ছাড়া কোনো আসনটাকে শিওর বলা আমার দৃষ্টিতে নাই, আমি কারোর পক্ষেও নাই, বিপক্ষেও নাই। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই লোকসভা নির্বাচনের পর একটা বিরোধী রাজনীতি যেটা অসমে, যেটা এটা দেখুন, একটা গণতন্ত্রের জন্য বিরোধী রাজনীতি থাকার, শক্তিশালী বিরোধী পক্ষ থাকা, গণতন্ত্র বিরোধী রাজনীতি। এই লোকসভা নির্বাচনের পর বিরোধী শক্তিটা কি হতে পারে, আপনি কি ভাবছেন? মানে আসামে, আমি জাতীয় রাজনৈতিক মানুষ যখন ব্যবসায়ী হয়ে পড়ে, তখন তার কাছ থেকে বিরোধিতা কিছু পাওয়া আশা করা যায় না। আমি কথা বুঝাইতে পারছি কিনা জানি না। রাজনৈতিক ব্যক্তি, এমপি হোক, এমএলএ হোক, বা অন্য কিছু হোক, পৌরসভার মেম্বার হোক, পঞ্চায়েত হোক, এপি মেম্বার হোক, জেলা পরিষদের মেম্বার হোক, ওই লোকটা যদি ব্যবসায়ী হয়ে যায়, তাহলে তার কাছ থেকে সাধারণ মানুষের কিছু আশা করাটা খুব একটা আলোচ্য বিষয় নাই। সুতরাং সেভাবেই হয়ে গেছে। আসামের মধ্যে আমি 2জন এমএলএ দেখি যারা বিরোধী, একটা হলো অখিল গগৈ, আর অন্যটা মনোরঞ্জন তালুকদার। বাকি কে কোন দলে আছে তারাই জানে না, বাকিরা কে কোন দলে আছে, 2জনই আছে বিরোধী, জানি না আপনারা একমত কিনা। অখিল গগৈ, মনোরঞ্জন তালুকদার, কত সময় টিকে থাকবে বলা মুশকিল। এখন ওই যে বিজেপি ছিল, বিজেপিটা কংগ্রেসাইজেশন হয়ে গেছে। আগে বিজেপিটা এভাবে ছিল না, কংগ্রেস এখানে এত বেশি ঢুকছে, এদের প্রভাব এত বেশি, যার ফলে বিজেপির মানুষগুলো এখন কোনো রকম ব্যাকবেঞ্চার হয়ে বসে আছে, ওদের কোনো আহামরি গ্রহণযোগ্যতা নেই। যেমন আমার 91-এর এমএলএ পরিমল শুক্লবৈদ্য 91-এর, মিশন দাস 91-এর, এখানে সমরেন্দ্র সেন আসলা এর 91-এর। এদের কোনো ভাষণ, বক্তব্য, বিবৃতি পত্রিকায় দেখি না, টিভিতেও দেখি না, কোথাও দেখি না, কিন্তু তারাই ছিলেন এক সময় যখন 0 থেকে শুরু করেছিল ওরা। এখন দেখছি সাজানো ঘরে এসে কংগ্রেসি বিজেপিরা দারুণভাবে এরা লম্পজম্প করছেন, জানি না এর ভবিষ্যৎ কি আছে। এই পরিপ্রেক্ষিতে বিরোধিতা কিরকম আগামীতে? এই শিলচরে একটা
গুয়াহাটির পরেই শিলচরের রাজনৈতিক অবস্থান। শিলচর থেকে যে পর্যন্ত মানুষ বড় বড় পদে কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, সন্তোষ মোহন, আমার মনিলোক চৌধুরী এখান থেকে না হলেও এখানের লোক, রাশিদা হক চৌধুরী কবীন্দ্রপুর কাস্ত, আজকে এখানে যেসব কমিটি আছে, যে জেলা কমিটি আছে, সেই জেলা কমিটির অধপতনের মূলে সুস্মিতা। এখানে প্রেসিডেন্ট ছিলেন কর্ণেন্দু ভট্টাচার্য, সুকৌশলে তাকে হটিয়ে এখানে আনা হলো, আমদানি করা হলো প্রদীপ দেকে। প্রদীপ দে কিছুদিন থাকার পরে সুস্মিতা চলে যান তৃণমূলে। এরপরে এখানে আসেন অরুণ দত্ত মজুমদার। অরুণ দত্ত মজুমদার পরে আসেন এখানে তমাল বণিকের পরে আসেন অভিজিৎ পাল। কেউই, হেড ইজ নট দ্য ম্যান, ইয়েট উই ক্যান নট ইমাজিন এ ম্যান উইদাউট হেড। শিলচর লোকসভা সমষ্টির মাথা এই শিলচর পৌরসভা। সেই পৌরসভা থেকে অনেকে এমএলএ হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। বেশ কয়েকজন মানুষ এখানে পৌরসভার মেম্বার থেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। সুতরাং এখানে কোনো কমিটি নাই। অনেক সেন্টারে এরা এজেন্ট দিতে পারে নাই, এটার প্রভাব পড়েছে এবারের ভোটে। সেখানে যদি ভালো রকমে যদি একটি দলের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য লোক না আনা হয়, তাহলে এখানে বিরোধী রাজনীতি চলবে না। এখানে দুইজন মানুষের নাম আমার মতে এখানে বিবেচ্য হইতে পারে। একজন মিসবাউল ইসলাম লস্কর, এটা ছাত্র রাজনীতি, পৌর রাজনীতি, বিধানসভা সব ঘাট থেকে চলে এসেছেন এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছে তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। অন্যদিকে ছাত্র রাজনীতি থেকে, পৌর রাজনীতি থেকে আরেকজন ছেলে আছে, ছেলে না একজন বয়স্ক লোকই আছে, তার নাম হলো সজল। এই দুইজন নিয়ে আমি চিন্তা করি আরেকটা ছেলে আসলে ভালো হতো। ওই ছেলেটা বিজেপিতে চলে গেছে, সেটা হলো রাজদীপ গোয়ালা। তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা নাই, কিন্তু গোয়ালা হিসাবে হিন্দিভাষী অঞ্চলে তার একটা প্রভাব থাকতো। এই তিনজনের মধ্যে দুইজন আছে, মিসবাউল ইসলাম লস্কর, মিসবাউল মুসলমান এবং হিন্দু, সজল আচার্য নিজে ব্রাহ্মণও। জানি না এইসব ব্যাপারে যদি দল কোনোদিন চিন্তা করে তাহলে খেলা জম্ব মুশকিল হলো। স্টেটের যে প্রেসিডেন্ট আছে, আমার মনে হয় সুদূর 91 এমএলএ হয়েছিলেন অনেক আগে, আপনি নাবালিক ছিলেন বোধহয় সে সময়, আর ও তো দল চালিয়ে যাচ্ছেন। তাকে গাইড করছে দিল্লিওয়ালারা। একটা হলো, মানে আপনি বলতে চাইছেন যে সজলাচার্যকে দায়িত্ব দিলে কংগ্রেস একটা পুনর্জীবিত হবে, হয় মিসবাউল ইসলাম না হলে সজলাচার্য। কারণ যার রাজনীতির এখানে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বহুবার। মিসবাউল ইসলাম তো রাজনীতির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত। সে, তার বউ এবং নিজে 3 বার এখানে নির্বাচিত হয়েছে এবং ছাত্র রাজনীতিতে বহুত এগিয়ে থাকা মানুষ। একসময় সন্তোষ মোহনের সঙ্গে, রাশিদা সঙ্গে, বীতিকার সঙ্গে কাজ করা মানুষ। মিসবার অভিজ্ঞতা তো প্রশ্নাতীত, অত্যন্ত সবার সঙ্গে মানানসই ব্যক্তিত্ব। যদি এই দিক থেকে দৃষ্টি দেয় মানে দলে, কিন্তু থাকলে এখানে, আর নাম কি, বর্তমান প্রেসিডেন্ট থাকলে তো সরে যাওয়া উচিত। পরাজয়ের দায়িত্ব স্বীকার করে সরে যাওয়া উচিত। সরবে কিনা জানি না, এটা তো লোভনীয় পদ, এটার মধ্যে কমার্শিয়াল পদ আছে বলে লোকে করিমগঞ্জে কি করলে কংগ্রেস পুনরুজ্জীবিত? কংগ্রেস তো ঠিক আছে এখন, মুসলমান নাই তো কংগ্রেস কোথায়? আরে ভাই, এটা মাত ফাই নাই বাংলায় হইলা। দেয়ার ইজ নো মুসলমান, দেয়ার ইজ নো বাঙ্গাল, দেয়ার ইজ নো কংগ্রেস। দেয়ার ইজ মুসলমান, দেয়ার ইজ কংগ্রেস। সুতরাং আমাদের ভোটার সমস্ত নেতা তো হিন্দু। লিখিত চিঠি দিয়েছিল রজত চক্রবর্তী, 100% জিতাই দিব। কতটা যে জিতাইতে পারবে আজকে আমি অনেক কথা বলতে হচ্ছে। রজত চক্রবর্তী বলেছিল চিঠি দিয়ে যে টেকিং অল দি রেসপন্সিবিলিটি 100% দ্যাট হি উইল উইন দি ইলেকশন। কথাটা নিশ্চয় দেখেছ। সুতরাং তার বউয়ের ভোট দিব কিনা আমার সন্দেহ, রজত চক্রবর্তী। সুতরাং এইসব কথা বলে লাভ নেই। আমরা তো এখানের বাঙালি হিন্দুর লোকে বড় হওয়া মানুষ, বয়স প্রায় মরার দ্বারক আছে। আর রজত চক্রবর্তী 100% জিতাই দিলেইব। কিতা ভাবে, এটা আমাদের ভোটের তাদের কর্তৃত্ব। বিশ্লেষণ, এগুলো খুব মনোগ্রাহী বিশ্লেষণ। না, আমি কারো পক্ষে নাই, আমি কিন্তু ডেমোক্রেসি চাই। চল, আমরা ডেমোক্রেটিক মানুষ। ঠিক আছে। এখন তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। তো শুকুরদাকে যেটা বুঝলাম আপনার সাথে আলোচনা করে, যে আপনি যে সারা আসামের একটা চিত্র আপনি তুলে ধরলেন, এবং এখানে দেখা যাচ্ছে যে কংগ্রেস একটা বা দুটো বেশি আসনে, আমার মতে একটা সিট শিওর, একটা এখানে ভালো প্রেস্টিজিয়াস লড়াই হবে। এটা করি বিজেপি তার আগের যে অবস্থানটাই মোটামুটি বজায় রাখছে। মুখ্যমন্ত্রীর কথা এটা অবজ্ঞা করা যায় না, আমরা সম্মান করি। উনি বলেছিলেন 12, 12.5, তো হবে তো এইরকমই। আচ্ছা, তো আপনাকে আরো কঠিন প্রশ্ন 2-1টা থাকলে করতে পারেন। না, শিলচরকে শক্তিশালী করে আমরা চাই। আমরা শিলচরের লোক, আমরা দৌড়ি গোয়ালপাড়া এটা নিয়ে আলোচনা করে লাভ নেই। আমাদের বক্তব্য হলো কাছাড় জেলার ডেমোক্রেসি। তো একটা প্রশ্ন আপনাকে করি,
এই লোকসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর এআইইউডিএফ এর ভবিষ্যৎটা কি হবে? আমার এই দল মতে থাকবে কি থাকবে না? আমার মতে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, একটা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতেছে। কংগ্রেসের হিন্দু বন্ধুরা চায় মুসলমানের প্রতিনিধিত্ব করবে, তারা চায়, তাদের সঙ্গে তাদের লোক নাই। আমার মতে বদরুদ্দিন থাকা ভালো। কেন থাকা ভালো? কংগ্রেসিরা আমাদেরকে অবজ্ঞা করে। দাদা, আপনার মতে কি, আমি এটা বলছি না, হ্যাঁ, আপনি কি ভাবছেন যে মানে ইউডিএফ ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপুল। আই এম নট দ্য ঠিকাদার অফ দ্যাট মুসলমান। এটা আমাকে বলেন কেন? আমি এখন আপনি আমার সামনে মুসলমান নন, আপনি যে সাংবাদিক, আপনার সাংবাদিকতার দৃষ্টিতে আপনি কি ভাবছেন যে ইউডিএফ এর অবস্থানটা আসামের রাজনীতিতে বা বরাকের রাজনীতিতে এই লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর কি হবে? আচ্ছা, খুব ভালো কথা। কংগ্রেসিরা বুঝতে পারে যে মুসলমানরা আসামে একটা শক্তি। তো পাইলট প্রজেক্টটা কোথা থেকে শুরু হয়েছিল? এনআরসির স্মরণে বড়বেটায়। সেই সময় সেই দিন ডিসি এবং এসপির সঙ্গে ছিলেন বৈঠকে ইসমাইল হোসেন এবং আব্দুল খালিক। সুতরাং খালি বিজেপি দায়ী করতে বলতে যাবো কেন? সেই দিন আমি গুয়াহাটিতে ছিলাম। দুইজন মানুষ স্পটে ডেড, বেশ কিছু লোক জখম হয়েছে, অনেক লোক মারা গেছে। বিজেপিকে আমি দায়ী করবো পরে, কিন্তু এই গাছটা রোপণ করেছিল কারা? কংগ্রেস না? সুতরাং এইসব জিনিসগুলো জানাতে হবে। কংগ্রেস একেবারে যেটা তো ভাই আমাদের সবটা মানে আপনি বলছেন যে ইউডিএফ এর অস্তিত্বটা থাকবে, এরপরেও থাকবে না। এটা দল হারিয়ে গেলে কিতাব বিজেপি 2 থেকে শুরু করেছিল। বিজেপি শুরু করেছিল 2 থেকে 1980 সালের 6 এপ্রিল তারিখে বিজেপির জন্ম। এর আগে এটা ছিল বিজিএস, ভারতীয় জনসংঘ। সুতরাং এদের যদি ধৈর্য থাকে 2 থেকে আজকে সারা ভারত, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট, পৌরসভা থেকে লোকসভা, রাজ্যসভা সব। সুতরাং তাদেরও ধৈর্য থাকা উচিত। আর যদি এরা বাণিজ্যিক স্বার্থে আসে যায় তাতে বলবো না। কিছুদিন আগে ইউডিএফে যাওয়ার জন্য খুব তোড়জোড় করেছিল শেরমান আলী, এখন দেখি কংগ্রেসের দিকে যাচ্ছে। সুতরাং এই বাণিজ্যিক লোক দিয়ে রাজনীতি হয় না। মানুষ যতদিন বুকে থাকবে ওরা এই ব্যবসা চালিয়ে যাবে। শেরমান আলী এখন কংগ্রেসের গুণগান করার চেষ্টা করতেছে, তার মানে ট্রায়াল দিতেছে। বাণিজ্যিক বলতে কি আপনি আজমলকে বোঝাতে চাইছেন? না, সে তো একটা দলের প্রধান, কিন্তু সাধারণ মানুষ যারা এমএলএ হওয়ার কথা নয়, এই দলগুলো এসে ওদের অনেক অখ্যাত মানুষকে বিখ্যাত বানিয়ে দিয়েছে, যারা পঞ্চায়েতে নির্বাচিত হওয়ার যোগ্যতা নাই। এরাই তো হয়েছে এই যে সাম্প্রদায়িক ভোটগুলায়। তার মানে আপনি বলছেন যে এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরও ইউডিএফ থাকতেও পারে। এটা তো তাদের ব্যাপার, থাকতে পারে, এটা থাকা উচিত আমি ভাবি। কারণ কংগ্রেসের কাছ থেকে যদি গ্রহণযোগ্য, সম্মানজনক কিছু পেতে হয় কিছু তাহলে এই দল থাকতে হবে। হ্যাঁ, কারণ অন্যান্য রাজ্যে কংগ্রেস নেই কেন? যে এরা যদি হারাতে পারে তাদেরকে নিয়ে যেতে হোক। তো আজকে আমাদের আলোচনা প্রায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুকুরদা, যে আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং শুকুরদা আলোচনা সবসময় মনোগ্রাহী হয়। আশা করি দর্শকরা শুকুরদার এগুলো বিশ্লেষণ অবগত হবেন, আপনারা নিজের একটা ধারণা তৈরি করতে পারবেন। অনেক অনেক নমস্কার আপনাকে।